ডিনারে হামলার মোটিভ নিয়ে ওবামার বক্তব্যে বিতর্ক, সত্য আড়ালের অভিযোগে ক্ষুব্ধ রিপাবলিকানরা। চ্যাটজিপিটিতে খুনের নীল নকশা, বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যা মামলায় হিশামের বিচার শুরু। আইস এখন নাইস, অভিবাসন সংস্থার নাম বদলাতে ট্রাম্পের প্রস্তাবে দেশ জুড়ে তীব্র বিতর্ক। এবং যুক্তরাজ্যে তামাকমুক্ত প্রজন্মের লড়াই শুরু, চিরদিনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সিগারেট বিক্রি। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজ আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ডিনারে হামলার উদ্দেশ্য বা মোটিভ অজানা বলে দাবি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অথচ হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টোতে ট্রাম্প প্রশাসনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি স্পষ্ট ছিল। রিপাবলিকান নেতাদের মতে ওবামা রাজনৈতিক উদ্দেশ্যেই এই স্পষ্ট তথ্য আড়াল করছেন। বর্তমানে হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল অফিসারকে আক্রমণ সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে গত শনিবার রাতে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে বন্দুকধারী কোল অ্যালেন হামলা চালালে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এই হামলায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হয়েছেন। তবে হামলার পরপরই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি টুইট বা এক্স পোস্ট রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ওবামা তার পোস্টে লেখেন, হামলার পেছনে আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না। তার এই বক্তব্যকে অজ্ঞতা বা সত্য গোপন করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান ও বিরোধী শিবিরের নেতারা। হামলাকারী কোল অ্যালেন নিজেই একটি বিশাল ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করে তার রাজনৈতিক বিদ্বেষের কথা স্পষ্ট করেছিলেন। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ান শিক্ষক তার ইশতেহারে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য ব্যক্ত করেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম ঘৃণা প্রকাশ করেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ওবামার সমালোচনা করে বলেছে, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে বামপন্থী উগ্রবাদ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ওবামা কেন মিথ্যা বলছেন। সিনেটর মাইক লি এবং টি জিলডিনের মতো নেতারা মনে করেন হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা। ওবামার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের এমন ক্লুলেস বা অজানা থাকার ভান করা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেছেন। বর্তমানে হামলাকারী কোল অ্যালেন পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াশিংটন হিলটনে বন্দুকধারীর হামলার পর যখন প্রাণভয়ে সবাই ছুটছিলেন, তখন কিছু অতিথির মদের বোতল চুরির দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। দামি পোশাক পরা এক নারী ও কয়েকজন সাংবাদিককে টেবিল থেকে ওয়াইন সংগ্রহ করতে দেখা যায়। কেউ একে নির্লজ্জতা বললেও অনেকের মতে $350 ডিনার বাতিল হওয়ায় এটি ছিল উসুল করার চেষ্টা। ঘটনার ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলার ঘটনার পর যখন চারদিকে আতঙ্ক এবং বিশৃঙ্খলা, ঠিক তখনই এক ভিন্নধর্মী দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যেখানে প্রাণভয়ে সাংবাদিক ও অতিথিরা টেবিলের নিচে লুকিয়ে পড়ছিলেন বা হলরুম ছেড়ে পালাচ্ছিলেন, সেখানে কিছু অতিথিকে দেখা গেছে টেবিল থেকে মদের বোতল সংগ্রহ করতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দামি পশমি পোশাক পরা এক নারী অত্যন্ত শান্ত ভঙ্গিতে টেবিল থেকে একের পর এক মদের বোতল ব্যাগে ভরছেন। ডিনারের শুরুতেই হামলা হওয়ায় টেবিলগুলোতে প্রচুর ওয়াইন পড়েছিল। এই দৃশ্য দেখে নেটিজেনরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সমালোচকদের মতে ভয়াবহ এই পরিস্থিতিতে সাংবাদিকদের এমন আচরণ অত্যন্ত নির্লজ্জ এবং লজ্জাজনক। সমর্থকদের মতে প্রতিটি টিকিটের দাম ছিল $350 বেশি। অনুষ্ঠান যেহেতু মাঝপথে বন্ধ হয়ে গেছে, তাই এগুলো নিয়ে যাওয়াকে অনেকে ট্যাক্স রিফান্ড হিসেবে মজা করে দেখছেন। ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল অ্যালেন হোটেলের নিরাপত্তা বলয় ভেঙে হামলা চালানোর চেষ্টা করেন। সিক্রেট সার্ভিস অফিসারদের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে এই বিশৃঙ্খলার মধ্যেই সিএএ এজেন্ট মাইকেল গ্ল্যান্টসকে দেখা গেছে চারপাশের মানুষ যখন ভয়ে কুঁকড়ে আছেন, তখন তিনি পরম নিশ্চিন্তে নিজের সালাদ খাচ্ছেন।
হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। হামলাকারী কোল অ্যালেনের বিরুদ্ধে বর্তমানে ফেডারেল অফিসারকে আক্রমণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ওয়াশিংটনের অভিজাত মহলে নিরাপত্তা ত্রুটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমেরিকায় ফ্লোরিডায় দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বিথি হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবু ঘারবিহকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যাকাণ্ডের অকাট্য সব প্রমাণ দাখিল করেছেন প্রসিকিউটররা। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বিথিকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়াহকে অবশেষে আদালতে হাজির করা হয়েছে। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর তারই রুমমেট হিশামের বিরুদ্ধে জোড়া খুনের মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। আজ শুনানির সময় আদালতের কক্ষ জুড়ে ছিল এক রুদ্ধশ্বাস নীরবতা। প্রসিকিউটররা আদালতে হিশামের বিরুদ্ধে শক্ত প্রমাণ দাখিল করেছেন। এর মধ্যে সবথেকে চাঞ্চল্যকর হল ঘাতকের ডিজিটাল ফুটপ্রিন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের কয়েকদিন আগেই হিশাম চ্যাট জিপিটির কাছে লাশ গুম করার উপায় এবং লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার বিষয়ে তথ্য চেয়েছিল। এছাড়া লিমনের দেহে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত এবং তাদের অ্যাপার্টমেন্টের মেঝেতে বিশাল রক্তের ছাপ থেকে স্পষ্ট যে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। হিশামের বিরুদ্ধে বর্তমানে প্রথম ডিগ্রির মার্ডার এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। জামিল লিমন ও নাহিদা বিথির পরিবার এখন কেবলই ন্যায় বিচারের অপেক্ষায়। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা দুই মেধাবী প্রাণের এমন পরিণতিতে ক্ষোভে ফুঁসছে প্রবাসী বাংলাদেশি সমাজ। আদালত এই মামলার গুরুত্ব বিবেচনায় হিশামকে জামিনহীনভাবে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের সাজা কি মৃত্যুদণ্ড হবে, নাকি আইনি লড়াইয়ে পার পেয়ে যাবে এই খুনি? আমেরিকার অভিবাসন সংস্থা আইসের নাম কি বদলে যাচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাম পরিবর্তনের এক অভিনব আইডিয়া শেয়ার করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অভিবাসন সংস্থা আইসের নাম পরিবর্তন করে নাইস ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট করা হতে পারে। ট্রাম্পের মতে এটি করা হলে সংবাদ মাধ্যম বাধ্য হয়ে সারাদিন নাইস এজেন্ট বা ভালো এজেন্ট শব্দবন্ধটি ব্যবহার করবে। ট্রাম্পের এই গ্রেট আইডিয়া তার সমর্থকদের মধ্যে হাসির খোরাক জোগালেও বিরোধীরা একে সহজভাবে নিচ্ছেন না। ডেমোক্রেট নেত্রী প্রমীলা জয়াপাল আবারও আইস বিলুপ্ত করার দাবি তুলেছেন। তার অভিযোগ, এই সংস্থাটি সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। গত রবিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর ট্রাম্পের এই মন্তব্য যেন মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জ্বালানি হিসেবে কাজ করছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের এই নাইস কৌশল কি কেবলই প্রচারণার অংশ, নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরাধিকার এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভাগ্য নির্ধারণ করতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব থেকে শুরু করে নারী ক্রীড়ায় ট্রান্সজেন্ডারের অংশগ্রহণ, প্রতিটি ইস্যুতেই আমেরিকানদের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতভেদ। বিস্তারিত রিপোর্টে। 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকার রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দীর্ঘকালীন প্রচেষ্টা, তা নিয়ে চূড়ান্ত রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক এক জরিপে আমেরিকানদের জনমতের যে চিত্র উঠে এসেছে তা সত্যি চমকপ্রদ। জরিপ অনুযায়ী 64% আমেরিকানই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোর বিরোধী, যেখানে মাত্র 32% ট্রাম্পের নির্দেশকে সমর্থন করেছেন। তবে রিপাবলিকান সমর্থকদের মধ্যে চিত্রটি পুরোপুরি ভিন্ন। তাদের 62%ই চান এই প্রথা চিরতরে বন্ধ হোক। সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর নির্ভর করছে কয়েক লাখ অভিবাসীর ভাগ্য। তবে শুধু নাগরিকত্ব নয়, ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারীদের খেলায় অংশগ্রহণের বিষয়েও আমেরিকানদের অবস্থান বেশ কঠোর। জরিপে দেখা গেছে 67% মানুষ নারী শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিপক্ষে মত দিয়েছেন।
এদিকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নির্বাচনী মানচিত্র নিয়ে চলছে এক জটিল আইনি লড়াই। জরিপে দেখা গেছে ৭৫% মানুষ মনে করেন নির্বাচনী মানচিত্র তৈরিতে জাতিগত পরিচয় বা বর্ণকে প্রাধান্য দেওয়া উচিত নয়। এর মধ্যে ৬৫% কৃষ্ণাঙ্গ নাগরিকও একই মত দিয়েছেন। সুপ্রিম কোর্টের বর্তমান ৬-৩ রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন এজেন্ডার পক্ষে যায় কিনা তাই এখন দেখার বিষয়। এই রায়গুলো কেবল ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকারী নয়, বরং আমেরিকার ভবিষ্যৎ সামাজিক ও আইনি কাঠামো নির্ধারণে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। নিউ ইয়র্কের ব্রুকলিনে 15th স্ট্রিট এবং 7th এভিনিউ সাবওয়ে স্টেশনে একজন সিরিয়াল স্পিটার দীর্ঘদিন ধরে নারীদের উপরে থুতু ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়রা অভিযোগ করলেও আইনি জটিলতায় পুলিশ তাকে স্থায়ীভাবে আটকাতে পারছে না। অভিযুক্ত ব্যক্তির 15টিরও বেশি গ্রেফতার রেকর্ড থাকলেও থুতু দেওয়াকে সাধারণ অপরাধ হিসেবে গণ্য করায় সে বারবার ছাড়া পেয়ে যাচ্ছে, যা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। নিউ ইয়র্কের অভিজাত এলাকা ব্রুকলিনের সাবওয়ে স্টেশনগুলোতে এখন এক বিভীষিকাময় আতঙ্ক জেঁকে বসেছে। গত কয়েক বছর ধরে 15th স্ট্রিট এবং 7th এভিনিউ স্টেশনে একজন ব্যক্তি নিয়মিত নারী যাত্রীদের টার্গেট করে গায়ে থুথু নিক্ষেপ করছে। স্থানীয়দের কাছে সে 7th এভিনিউ স্পিটার নামে পরিচিত। স্টেশনে ঢোকা বা বের হওয়ার সময় সিঁড়িতে ওত পেতে থাকা এই ব্যক্তির কবলে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন শত শত নারী। ভুক্তভোগীরা জানিয়েছেন ওই ব্যক্তি প্রায়ই একটি পিটবুল কুকুর নিয়ে স্টেশনের আশপাশে ঘুরঘুর করে। একা কোনো নারীকে দেখলেই সে অতর্কিতভাবে মাথায় বা পোশাকে থুতু নিক্ষেপ করে এবং কখনো কখনো তাড়া করে। পুলিশ ইতোপূর্বে নরবার্ট উইলিয়ামস নামক এক ব্যক্তিকে 15 বার গ্রেপ্তার করলেও আইনি জটিলতায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের আইন অনুযায়ী কেবল থুতু দেওয়া একটি লঘু অপরাধ, যার জন্য কোনো সাজা দেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর শাহানা হানিফ জানিয়েছেন, ওই ব্যক্তি আগে কোর্টের নির্দেশে মানসিক চিকিৎসা নিচ্ছিল, কিন্তু চিকিৎসা শেষ হতেই সে আবারও পুরনো রূপে ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন ও পুলিশ সব জেনেও হাত গুটিয়ে বসে আছে। তাদের মতে এটি কেবল একটি নোংরা অভ্যাস নয়, বরং জননিরাপত্তার জন্য বড় হুমকি। সবকিছু জেনেও কেন এই অপরাধীকে থামাতে পারছে না নিউ ইয়র্ক পুলিশ? এই হয়রানি কি ভবিষ্যতে বড় কোনো সহিংসতার ইঙ্গিত? নিউ ইয়র্কের হোয়াইট স্টোন ব্রিজে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক নারীকে বাঁচিয়ে বীরের মর্যাদা পাচ্ছে 2 MTA পুলিশ অফিসার রহিমউদ্দিন ও জেসুস ফার্নান্দেজ। গত 13 এপ্রিল ব্রিজের রেলিং থেকে ঝুলে থাকা এক নারীকে উদ্ধারে নিজের জীবনের ঝুঁকি নেন তারা। অফিসার রহিমউদ্দিন জানান, ওই নারীর শরীরের 2/3 ব্রিজের বাইরে শূন্যে ঝুলেছিল। এমন পরিস্থিতিতে রহিম অত্যন্ত ধীরস্থিরভাবে তার কাছে গিয়ে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে রহিম তাকে আশ্বস্ত করে বলেন, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে সাহায্য করতে চাই। টানা 5 মিনিট কথা বলে ওই নারীর মন জয় করার পর তাকে নিরাপদে টেনে আনেন তিনি। অফিসার রহিম তার নিজের পরিবার ও 2 কন্যা সন্তানের কথা ভেবেই ওই নারীকে জীবনমুখী করার চেষ্টা করেন। বর্তমানে ওই নারী মানসিক চিকিৎসা নিচ্ছেন। এই 2 অফিসারের সাহসিকতা অতুলনীয় বীরত্ব হিসেবে আখ্যা দিয়েছে MTA পুলিশ ইউনিয়ন। রহিমউদ্দিনের এমন মানবিক ও সাহসী কাজ এখন নিউ ইয়র্কের মূলধারার সংবাদ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। বিয়ের আনন্দ বিষাদে রূপ নিল ক্যালিফোর্নিয়ার ব্রায়ানা লঙ্গরিয়ার জন্য। বিয়ের মাত্র একদিন পর ফিনিক্স পুলিশ তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মিথ্যা অভিযোগে গ্রেফতার করে। ব্রেথলাইজারে 0.00 বা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও কেন তাকে হাতকড়া পড়তে হলো, রহস্য লুকিয়ে আছে পুলিশেরই বডি ক্যামেরায়। 2024 সালের ডিসেম্বরে সেই রাতে ব্রায়ানা ও তার স্বামী রেন্টাল কারে ঘুরতে বেরিয়েছিলেন। পুলিশ তাকে থামিয়ে দাবি করেন তিনি মদ্যপ। ব্রেথলাইজার ও ড্রাগ টেস্ট উভয়ই নেগেটিভ আসা সত্ত্বেও পুলিশ তাকে জেলে পাঠায়। বডি ক্যামেরা ফুটেজে এক অফিসারকে বলতে শোনা যায়, আজ কাউকে গ্রেফতার করতে না পারলে আমাকে স্কোয়াড থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ নিজের চাকরি বাঁচাতে এবং পুলিশের অভ্যন্তরীণ টার্গেট পূরণ করতেই ব্রায়ানাকে ফাঁসানো হয়েছিল। এই হয়রানির কারণে ব্রায়ানার ক্যান্সার চিকিৎসা ব্যাহত হয় এবং তার হানিমুন পণ্ড হয়। 2025 সালে সব অভিযোগ খারিজ হলেও বর্তমানে তিনি পুলিশের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের দাবিতে ফেডারেল আদালতে মামলা লড়ছেন। ভেবে দেখুন তো, একটি নির্দিষ্ট বয়সের পর জন্ম নেওয়ার কারণে আপনি সারা জীবনে কখনোই বৈধভাবে একটি সিগারেটও কিনতে পারবেন না।
শুনতে কাল্পনিক মনে হলেও এমন কঠোর আইনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে যুক্তরাজ্যে। তরুণ প্রজন্মকে তামাকের মরণ নেশা থেকে বাঁচাতে এক ঐতিহাসিক বিল পাশের পথে এগিয়ে যাচ্ছে দেশটি। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাত ধরে শুরু হওয়া এই পরিকল্পনা এখন কার্যকর করতে যাচ্ছে বর্তমান লেবার সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাজ্যে আসতে যাচ্ছে এক নতুন যুগের আইন। 2009 সালের 1 জানুয়ারি বা তারপরে যারা জন্মেছেন তারা সারা জীবনে কোনোদিন দেশটিতে বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। টোবাকো অ্যান্ড ভেপস বিলটি আইনে পরিণত হলে প্রতি বছর ধূমপানের ন্যূনতম বয়স 1 বছর করে বাড়ানো হবে। ফলে আজকের কিশোর প্রজন্ম যখন বৃদ্ধ হবে তখনও তাদের জন্য সিগারেট কেনা থাকবে অবৈধ। ব্রিটেনের লক্ষ্য স্পষ্ট, 2030 সালের মধ্যে ইংল্যান্ডকে পুরোপুরি ধূমপান মুক্ত করা। গত 35 বছরে দেশটিতে ধূমপানের হার অর্ধেকে নেমে এলেও সরকার একে 5% নিচে নামিয়ে আনতে চায়। 2007 সালে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ এবং 2016 সালে সাধারণ প্যাকেজিং চালুর পর এটি তামাকের বিরুদ্ধে সবথেকে বড় আঘাত। তবে এই উদ্যোগ ঘিরে খোদ রক্ষণশীল মহলেই বইছে সমালোচনার ঝড়। সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস একে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এবং রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। বরিস জনসনও একে অযৌক্তিক বলে মনে করেন। সমালোচকদের আশঙ্কা, এমন নিষেধাজ্ঞা দেশে তামাকের বড় কালোবাজার তৈরি করবে এবং সরকারি রাজস্বে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে এমন আইনের অভিজ্ঞতা মিশ্র। নিউজিল্যান্ড 2022 সালে একই আইন করে পিছিয়ে এলেও মালদ্বীপ 2025 সাল থেকে এটি কার্যকর করতে বদ্ধপরিকর। যুক্তরাজ্যের এই নতুন আইনে সিগারেটের পাশাপাশি ভেপিং বা সিগারেটেও কঠোর বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ধূমপান ছাড়ার সমাধান হিসেবে ভেপিং এখনও পুরোপুরি নিরাপদ বা কার্যকর প্রমাণিত নয়। ব্রিটেনের এই সাহসী পদক্ষেপ কি বিশ্বজুড়ে তামাকমুক্ত সমাজ গড়ার নতুন মডেল হবে, নাকি সমালোচকদের আশঙ্কা সত্যি করে বাড়বে চোরাচালান? রাজকীয় সম্মতি মিললেই শুরু হবে তামাক বর্জনের এই নতুন লড়াই। এই ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।